আমাদের মনের তুনিরে অজ্ঞাত লোকের মূলত দুটো পরিচয়, একটি চিঠি, অন্যটি গান। যে কথা বলতে দ্বিধাবোধ হয়, কার্যত সেই কথাকেই চিঠির মাধ্যমে আমরা অনায়াসে বলে থাকি। তেমন একটি চিঠি আমাদের নবম শ্রেণীর পাঠ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে চিঠিটা আমাদের পাঠ্য, সে চিঠিটা স্বামী বিবেকানন্দ 1897 সালের 29 জুলাই আলমোড়া থেকে মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে লিখেছেন। সেই চিঠিটা আজকে আমাদের আলোচনা করব। সেই চিঠিটা নিয়ে আজকের ক্লাস। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে লিডিং স্টাডির প্রতিটা ক্লাস ফলো করছো এবং আমি তোমাদের শিক্ষক রাকিবুল স্যার বলছি। চিঠিটায় ঢোকার আগে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো, সেই জন্য বিবেকানন্দকে নিয়ে ক্লাস নেব না, কিন্তু এই চিঠিটার প্রেক্ষাপটে বিবেকানন্দ যে সমস্ত কথাগুলো আমাদের লাগবে জানা, সেগুলো অবশ্যই জানবো। যেমন বিবেকানন্দর বাণী ও রচনা যদি আমরা পড়ি, তাহলে তার 7ম খণ্ডে পত্রাবলী পত্র সংকলনে 371 সংখ্যক চিঠি হচ্ছে যে চিঠিটা আমাদের পাঠ্য। এছাড়াও আমরা যদি দেখি যে ওই পত্রাবলীতে মোট 576টি চিঠি আছে। এই আলমোড়া থেকেই বিবেকানন্দ এর আগেও 4টি চিঠি লিখেছে ভগিনী নিবেদিতাকে। টোটাল 4টে চিঠি লিখেছে, তার মধ্যে একটি আমাদের আজকের পাঠ্য। তার ঠিক পরের বছর, মানে চিঠিটা লিখেছে 1897, তার ঠিক পরের বছর 1898 তিনি আরেকটি চিঠি লিখেছেন মোহাম্মদ সারফরাজের উদ্দেশ্যে। সেই চিঠিটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সমস্ত চিঠি নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা আলোচনা করবো শুধুমাত্র যে চিঠিটা আমাদের পাঠ্য। এবার তোমাদেরকে বলে রাখি যে বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, কৃষ্টি সংস্কৃতি, মানবতা, হিন্দু ধর্মকে তো তিনি তুলে ধরেছেন। তার সাথে সাথে তারপরে তিনি বেদান্ত ধর্মের সত্যতাকে, বাণীকে মানুষের মধ্যে প্রচার করেছেন। এই কারণে তাকে ইংল্যান্ড, জার্মানি, জাপান, ফ্রান্স, আমেরিকা বহু দেশে যেতে হয়েছে। আর এই সময় প্রচুর বিদেশি শিষ্য, শিষ্যা, ভক্ত সব তৈরি হয়েছে। তেমনই বেশ কিছু বিদেশি শিষ্যা এবং ভক্তদের নাম, শিষ্যর নাম আমরা এই চিঠিতে পাবো। তবে তাদের সম্পর্কে যেহেতু চিঠির পিছনে আলোচনা করে দেওয়া হয়েছে, তাই যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো, বাকিটুকু তোমরা পিছন দিক থেকে দেখে নিতে পারবে বইয়ের টেক্সটের। এবার যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে ভগিনী নিবেদিতার সাথে ইংল্যান্ডে প্রথম দেখা হচ্ছে স্বামীজির 1895। চিঠিটা লেখা হচ্ছে 1897, নিবেদিতা কলকাতায় এসেছেন 1898। এই চিঠি কি বার্তা দেয় সেটা তো আমরা জানবই। তার আগে বলে রাখি যে স্বামীজির কেন এত শিষ্য, কেন এত ভক্ত হয়েছে, একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে, যেটা চিঠিটার ক্ষেত্রেও কাজে লাগবে। ইংল্যান্ডে স্বামীজি যখন তার ধর্মমত প্রচার করছেন, তো তখন সেখানে এক ভক্ত স্বামীজিকে জিজ্ঞাসা করেন যে স্বামীজি, আপনার মতো একজন জেন্টালম্যান এইরকম ধরনের পোশাক পরেন কেন? মানে দেখবেন স্বামীজির পোশাকটা তোমরা দেখবে যে গেরুয়া রঙের পোশাক পরেন, দুটুকরো কাপড়। তখন স্বামীজি জবাবে বলেছিলেন যে তোমাদের দেশে জেন্টালম্যান তৈরি হয় দর্জির হাতে, আর আমাদের দেশে মানে ভারতবর্ষে জেন্টালম্যান তৈরি হয় মানুষের চরিত্র আর আচরণ দেখে। স্বামীজির এই জবাব জানান দিচ্ছে আমাদের, মনে করিয়ে দিচ্ছে আমাদের, স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের তিনি কত বড় দার্শনিক চিন্তাবিদ ছিলেন এবং তার কথার বাগ্মিতা কত উঁচু লেভেলের ছিল, যে এই কারণে সারা বিশ্বব্যাপী তার এত ভক্ত, অনুসারী, শিষ্য এবং শিষ্যা। সেসব কথায় আমি যাব না, সরাসরি চিঠিতে প্রবেশ করি। কিন্তু চিঠিতে প্রবেশ করার আগে তোমরা জেনে রেখো, এই যে চিঠিটা আমি পড়ছি, এই চিঠি হলো সামাজিক চিন্তায় ব্যাকুল বিবেকানন্দর ব্যক্তিমনের নিপুণ প্রতিচ্ছবি। এই চিঠি হলো 19 শতকের ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের এক ঐতিহাসিক ভাষ্য। এই চিঠি হলো গুরু এবং শিষ্যার পারস্পরিক কথোপকথনের দর্পণে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের এক মূর্ত ছবি। এই চিঠি হলো ভারতবর্ষের মানুষের যে দৈনন্দিন কষ্ট, তাদের যে শোষণ, অত্যাচার, অবিচার থেকে মুক্তির উপায়। এই চিঠিটাকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, মানে একটি বাক্যে যদি চিঠিটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে সেই একটি বাক্য স্বামীজি নিজে চিঠিটার মাঝপথে লিখেছেন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কাকে? নিবেদিতাকে। আর যদি গোটা চিঠিটাকে একটি শব্দে তুলে ধরতে হয়, তাহলে সেই একটি শব্দের নাম হচ্ছে আত্মনির্ভরশীলতা।
কারণ এই চিঠি আমাদের শেখায় আত্মনির্ভরশীলতাই হচ্ছে সমস্ত সমস্যার মূল চাবিকাঠি। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি ভারতবর্ষের মানুষকে আত্মনির্ভরশীলতা হতে শেখানো না যায়, তাহলে সমগ্র পৃথিবীর ঐশ্বর্য ভারতবর্ষের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য নয়। এই জন্যই বিবেকানন্দ নিবেদিতাকে এই কথাটা বারবার স্মরণ করে দিয়েছেন। এবারে চিঠিটাকে আমরা পড়ব, তার আগে বলে নিই, এই চিঠি কেবল নিবেদিতার পাশে থাকার আশ্বাস নয়, এই চিঠি কেবল নিবেদিতার স্বাগতম বার্তা নয়, আমাদের ভারতবর্ষের বাধা বিঘ্নকে কেবল তুলে ধরার কথা নয়। এই চিঠি কেবল আমাদের পড়তে শেখায় না, এই চিঠি আমাদের শেখায় চেতনার জাগরণ ঘটাতে। সেই জন্য এই চিঠি বিশেষ গুরুত্বপূর্ণ। এবার চিঠির ভিতরে প্রবেশ করি। তার আগে বলি যে স্টাডি মানে ইটি স্টাডি, যিনি ইংল্যান্ডের একজন শিষ্য বিবেকানন্দ, যিনি বেদান্ত প্রচার করার ক্ষেত্রে বিবেকানন্দকে যথেষ্ট সাহায্য করেছিলেন, তার একটা চিঠি কিন্তু পেয়েছেন বিবেকানন্দ। সেখানে জানতে পেরেছেন নিবেদিতার কর্মপ্রণালী, কর্মপদ্ধতি এবং তিনি ভারতে আসতে ইচ্ছুক। তার জবাবও তিনি দিয়েছেন চিঠিতে। মিস মুলারের কাছ থেকেও চিঠি পেয়েছেন, কিন্তু তার জবাব বিবেকানন্দ সরাসরি মিস মুলারকে না দিয়ে সরাসরি এবার চিঠি লিখছেন কাকে? কল্যাণিয়া মিস নোবেল অর্থাৎ মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে। চিঠিতে সেখানে তিনি লিখছেন, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন সিংহীর প্রয়োজন। মানে এই ভারতবর্ষে একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। কেন? কারণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এই দেশ। বলছে ভারতের জন্য, মানে ভারতের যে নিরক্ষরতা, অস্পৃশ্যতা, কুসংস্কার যে জর্জরিত, এটার জন্য তো তোমাকে প্রয়োজনই। তার সাথে বিশেষত ভারতের নারী সমাজের জন্য। কেন এই কথাটা বললেন? কারণ ভারতবর্ষের নারী সমাজ দীর্ঘদিন ধরে সঞ্চিত করে আসা কুসংস্কার, নানা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার নানা বিধিনিষেধ এবং জীর্ণ মতবাদ, এ সমস্ত তাদের চারিদিকে একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো গড়ে উঠেছে। ফলে সেই দুর্ভেদ্য প্রাচীরকে ভেঙে তাদের সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার ক্ষমতা তিনি তেমন কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না, যেটা দেখতে পাচ্ছেন নিবেদিতার মধ্যে। কেন? তার কারণ হচ্ছে বিবেকানন্দ নিজেই বলছেন, তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, এই সমস্ত বিশেষণগুলো বিবেকানন্দ সরাসরি ব্যবহার করছেন। সর্বোপরি তোমার ধমনীতে বাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। বলছে তোমার মধ্যে যে যে বিশেষণ থাকা দরকার, এই অন্ধকার থেকে আলো নিয়ে আসা সবগুলো আছে, এবং তোমার মধ্যে, তোমার ধমনীতে প্রবাহিত হচ্ছে কেল্টিক রক্ত, যেটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদম প্রাচীনতম একটা আদিবাসী জাতি, যাদের রক্ত তোমার দেহের মধ্যে রয়েছে, যে যার ফলে তোমার যে তেজ, সেই তেজটাই পারবে এই নারী সমাজের জাগরণ ঘটাতে। কারণ বিবেকানন্দ চান না নারী সমাজের জাগরণ কোনো পুরুষ ঘটাক। সেই জন্যই বিবেকানন্দ বলছে নারী সমাজের যাবতীয় সমস্যার সমাধান নারীরাই করুক। কারণ বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের দুটি মহাপাপ, এক ধর্ম করে, জাতি করে গরিব মানুষগুলোকে পিষে ফেলা, আর 2 নম্বর হচ্ছে নারী জাতিকে পদদলিত করা। তাই এই পদদলিত নারী জাতির উন্মোচনের জন্য, আলোয় নিয়ে আসার জন্য তোমার মতো একজন তেজস্বী সিংহীর প্রয়োজন। এরপরে বিবেকানন্দ বলছেন, কিন্তু বিঘ্ন আছে বহু, মানে প্রয়োজন তো আছেই, কিন্তু বাধাও কম নেই। কারণ বিবেকানন্দর থেকে ভালো ভারতবর্ষকে কেউ জানতে, চিনতে, বুঝতে পারেনি। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। সেই জন্য বিবেকানন্দকে জানা অবশ্যই প্রয়োজন। কেন? কারণ বিবেকানন্দ ভারতবর্ষের প্রতিটা মাটি, প্রতিটা কণায় তিনি ঘুরেছেন, মানুষের সাথে মিশেছেন, মুচি ম্যাথ, দরিদ্র, মূর্খ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবার সাথে। সেজন্য তিনি বলেছেন, মুচি ম্যাথর দরিদ্র মূর্খ রক্ত আমার ভাই। এই কারণেই বলেছেন। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। কারণ বিবেকানন্দ ঘুরে সব দেখেছেন। এদেশে এলে তুমি নিজের অর্ধলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। কেন? কারণ সীমাহীন দারিদ্রতা
যাদের ন্যূনতম বেঁচে থাকার মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্য আর বস্ত্র, সেই বস্ত্রও তাদের নেই, তাই সীমাহীন অভাব। তাই বলছি অর্ধলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, কারণ অস্পৃশ্যতা এদের মর্মে মর্মে ঢুকে আছে, কুসংস্কার মর্মে মর্মে ঢুকে আছে, কারণ শিক্ষা তো পৌঁছায়নি। কারণ বিবেকানন্দ তো বলেছেন যে শিক্ষার জাদু ভারতবর্ষে এমন একটিও সমস্যা নেই, শিক্ষার জাদুকাঠির স্পর্শে যাহার কোনো সমাধান নেই। আর সেই জন্যই তো ভগিনী নিবেদিতা এই বালিকাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য তিনি প্রথম কি কাজ করেছিলেন? বাগবাজারে বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন শিক্ষার প্রসার ঘটানোর জন্য। প্রত্যেকটা কথা বিবেকানন্দ রিলেটেড চিঠির সাথে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এগুলো তোমাদের কোনো সহায়িকা বইতে নেই। ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। মানে শ্বেতাঙ্গরা ভাবে যে এই যে মানে একটা, সে গান্ধীজিকে ট্রেন থেকে বের করে দিয়েছিলেন কেন? কারণ ফার্স্ট ক্লাস যখন আফ্রিকা থেকে গান্ধীজি আসবেন, কারণ একজন ভারতীয় কৃষ্ণাঙ্গ আর কি, তো সে শ্বেতাঙ্গদের পাশে বসে এক ট্রেনে যাতায়াত করবে, এই অস্পৃশ্যতা শ্বেতাঙ্গদের মধ্যেও ছিল, মানে শিক্ষিত হওয়ার পরও তারা, তার মানে সেই শিক্ষার কোনো দাম নেই। আবার এই অস্পৃশ্যতা ভারতীয়দের মধ্যেও রয়েছে, উঁচু বর্ণ, উচ্চ বর্ণ, নিম্নবর্ণ, হিন্দু মুসলিম অস্পৃশ্যতা আছে। তাই বিবেকানন্দ বলছেন যে তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, আবার তারাও এদেরকে এড়িয়ে চলে, কারণ তারা মনে করে এরা অশিক্ষিত, নিরক্ষর, বড় বড় কোনো সংস্কৃতি নেই, এরা এড়িয়ে চলে। আর ভারতীয়রা ভয়ে, অনেক সময় অত্যাচার ভয়, অনেক সময় ভাবে যে এই শ্বেতাঙ্গরা তো এসেছিল ব্যবসা করতে, তারপরে তারা হলো শাসক, তারপরে শোষকে পরিণত হলো, অর্থাৎ বিশ্বাস নেই, উঠে গেল। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। শ্বেতাঙ্গরা তোমাকে এত সহজে ছেড়ে দেবে না, তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি কিন্তু সন্দেহের চোখে দেখবে। তাছাড়া এছাড়াও এতে গেল সামাজিক এবং রাজনৈতিক একটা বাধাবিঘ্নের কথা। এবার আসছে প্রাকৃতিক বাধাবিঘ্ন। সেটা কি? এখানকার জলবায়ু, কারণ এটা গ্রীষ্ম প্রধান জায়গা। তাহলে তোমার মানে নিবেদিতা যেখানে থাকেন সেখানকার গ্রীষ্মকাল এখানকার শীতকালের সমান। ফলে এই যে একটা তাপাবহ, এই যে একটা তীব্র গরম, এই গরম সহ্য করে থাকাটাও একটা কষ্টদায়ক। এবং শহরের বাইরে কেন বিবেকানন্দ সবগুলো বলতে পারছে? কারণ বিবেকানন্দ তো গোটা ভারতবর্ষে ঘুরেছে, তার প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব পরিবেশ সম্বন্ধে বিবেকানন্দ ওয়াকিবহাল। সেই জন্য নিবেদিতাকে আগাম সতর্ক করে দিচ্ছেন। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই, কারণ বিবেকানন্দ ইউরোপেও গেছেন। তাহলে ওখানকার সুখ স্বাচ্ছন্দ্য আর এখানকার সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তফাৎ কথাটা বলছেন। তাই বলছে শহরের বাইরে কোথাও সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্তি থাকো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নয়, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়েই আমি অবশ্যই তোমার সাহায্য করব। কারণ বিবেকানন্দ কোনোদিন নেতা হতে চাননি, তিনি সর্বদাই সেবক হতে চেয়েছেন। তাই বলছেন, তাই নিজেকে একটু ছোট করে বলছেন, আমি তেমন কেউ নয়, তবে যেটুকু আমার ক্ষমতা আছে, সাহস আছে, সেটুকু দিয়ে আমি তোমার পাশে থাকার আশ্বাস বাণী। তাহলে ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, এই চিঠি কেবল নিবেদিতার পাশে থাকার আশ্বাস বাণী নয়, একজন ভালো ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে, যেমন আমরা বিদেশিদের সাথে যেমন ব্যবহারটা করি তার থেকে কত উত্তম ব্যবহার তিনি আসেননি তার আগেও কত আশ্বাস বাণী শোনাচ্ছে। এটা আমাদের শেখা উচিত প্রত্যেক ভারতীয়, যে বিদেশি এবং বিদেশিনীদের সাথে আমাদের কেমন ব্যবহার, কেমন বিহেভ করা উচিত। কর্মে ছাপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পর যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই রাখো। কত সুন্দর কথা! কোনো জবরদস্তি নেই, কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, তোমার সদ ইচ্ছায় তুমি এখানে আসো। এত কিছু শোনার পরও যদি আসতে চাও তো আসো। কোনো কিছু গোপন করেনি নিজের দেশের সমস্যাগুলোকে, যে গোপন করে আসো, যেটা আমরা করে থাকি। আমাদের যদি কোনো স্কুলে কেউ ভিজিট করতে আসে, স্কুলে যাবতীয় সমস্যাগুলোকে আমরা গোপন করি, যদি কিছু সেখান থেকে অর্থ সাহায্য পাওয়া যায়। কিন্তু তিনি গোপন করেননি বিবেকানন্দ, ভারতের যাবতীয় সমস্যার একদম শিরায় শিরায় ধমনীতে প্রবেশ করে বিবেকানন্দ সমস্যাগুলো চিঠিতে জানালেন কত অল্প কথায়। এবং এও বলছেন, যদি এরপরও তুমি আসতে চাও একজন ভারতীয় হিসেবে, সুনাগরিক হিসেবে, তোমার শতবার স্বাগতম এবং তোমার পাশে থাকবো। যদি এসে কাজ করার পরও তোমার বিরক্তি আসে, তারপরও তোমার পাশে আছে। তাতে তুমি ভারতবর্ষের কাজ করো কিংবা এই বেদান্ত ধর্ম ত্যাগই করো। মর্দ কি বাত
হাতি কে দাঁত, মানে এটা একটা হিন্দি, মার্থ কি বাত হাতি কে দাঁত, মানে পুরুষ মানুষের কথা আর হাতির দাঁত এটা একবার বেরিয়ে গেলে আর ভিতরে যায় না। এটা একটা মানে প্রবাদ বাক্য বলতে পারো, একবার বেরুলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমন নড়চড়ন হয় না। আর বিবেকানন্দ কত বড় খাঁটি মানুষ সে তো আমরা তার সম্পর্কে পড়তে গেলেই জানতে পারি, তার চরিত্র পড়েই আমরা তো জানতে পারি। এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষ গুটে আশ্রয় নিলে চলবে না। এবার মিস মুলার সম্বন্ধে পরবর্তী ক্লাসে আলোচনা করব, পরবর্তী ক্লাস যেটা নেব, ক্লাসটা শেষ করব শুধু এটা বলে, সাবধানও করে দিচ্ছেন নিবেদিতাকে এটা বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে বললাম আত্মনির্ভরশীলতা, তাহলে আত্মনির্ভরশীলতায় আজকের ক্লাসটা শেষ করলাম। শুধু এটুকু বলবো, স্বামীজির কথা দিয়ে এই ক্লাসটা শেষ করি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, প্রতিটা শব্দ প্রতিটা বাক্যে মর্মে মর্মে প্রবেশ করতে পেরেছো। স্বামীজি বলেছেন আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকটি মানুষের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যারা ধনী তাদের থেকেও, যারা গরিব, যারা দারিদ্র তাদের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো, তার থেকে অধিক জ্ঞানের আলো নিয়ে এসো যারা ধনী তাদের কাছে। কেন? কারণ তাদের অর্থের বড়াইটা বড় বেশি। যারা অশিক্ষিত, নিরক্ষর, যারা সংস্কৃতি জানে না, সেই সমস্ত মানুষদের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। তবে তাদের চেয়ে অধিক জ্ঞানের আলো নিয়ে এসো এই তথাকথিত শিক্ষিত সমাজের কাছে, কারণ শিক্ষার বড়াইটা এদের বড়ই বেশি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, কারণ আমরা মনে করি শুধু পড়া নয়, তোমাদের চেতনারও জাগরণ।